নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে ওয়েলথ ক্রিয়েট করা যায় যাতে আমাদের নেক্সট জেনারেশন ভালো থাকে এবং নেক্সট জেনারেশন নিয়ে আমরা বাবা মায়েরা যে চিন্তার মধ্যে থাকি সেই চিন্তাটাকে কিভাবে লাঘব করা যায় সেটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করব। এখানে বিতর্ক থাকতেই পারে। তারপরে কিছু স্টক আমি উদাহরণ হিসাবে আলোচনা করব। এই যে আলোচনাটি করার আগে আমি আজকের মার্কেট পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম যে ব্যাংক নিফটি একটা অল টাইম হাই পৌঁছে গেল, whereas আমাদের নিফটি কিন্তু এখনো অল টাইম হাই পৌঁছতে পারেনি। এখনো প্রায় 1270-72 পয়েন্ট নিচে কিন্তু নিফটি ট্রেড করছে। অর্থাৎ এর আগে যে হাইটা করেছিল নিফটি সেটা ছিল হলো 26,277। সেখান থেকে নিফটি কিন্তু অনেকটাই নিচে পড়ে আছে। এবার এই ব্যাংক নিফটি কি আগামীতে নিফটিকে টেনে নিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার। তবে আজকে যে আরবিআই চেয়ারম্যানের রেট কাট সেটা কিন্তু ইকোনমিকে একটা বুস্ট আপ করবে। তার সাথে সাথে ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর যে 100 বেসিস পয়েন্ট কমিয়েছে এটাও কিন্তু ব্যাংক বা এনবিএফসি গুলোর ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করবে, কারণ কি তাদের লিকুইডিটির পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার ভারতবর্ষের অর্থনীতি শক্ত হচ্ছে, ভারতবর্ষের জিডিপি ডাটা ভালো এবং ভারতবর্ষের ইনফ্লেশন যথেষ্ট কম আছে এবং প্রজেকশনও আরবিআই গভর্নর যা করলেন সেটাও কিন্তু অনেকটাই কম। সেই জায়গায় দাঁড়িয়ে ধরে নেওয়া যাচ্ছে যে ভারতবর্ষের জিডিপির আরও গ্রোথ হবে, ইকোনমির আরও গ্রোথ হবে। কিন্তু ভারতবর্ষের সাথে অন্যান্য গ্লোবাল যে ইকোনমিগুলো সেগুলোর সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেমন আমেরিকা যে একটা রিসেশন যাওয়ার মধ্যে একটা পরিস্থিতি চলছে, কারণ কি আমেরিকার বর্তমান যে পরিস্থিতি, আমেরিকার প্রেসিডেন্টের সবথেকে কাছের বা সে যে বন্ধু ইলন মাস্ক তার সাথেই কিন্তু এখন সমস্যা তৈরি হয়ে গেছে। সেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে স্টেটমেন্টগুলো দিচ্ছে তাতে কিন্তু আমেরিকার যে দুর্বলতা সেটা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এবং আমেরিকার যে ঋণের বোঝা সেটা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। ওদের যা মার্কেট ক্যাপিটাল তার থেকে কিন্তু ওদের যে জিডিপি সেটার মধ্যে কিন্তু একটা বিস্তর ডিফারেন্স, অনেকটাই ওভার ভ্যালুড। সেই জায়গায় একটা রিসেশন যাওয়ার কিন্তু একটা চান্সেস কিন্তু রয়েছে। এবার আমেরিকান মার্কেটে যদি সমস্যা হয় তখন ভারতীয় শেয়ার বাজারেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তবে এটা আমরা বলতে পারি আজকের রেট কাট বা ভারতবর্ষের যে গ্রোথ প্রজেকশন সেগুলোর উপর দাঁড়িয়ে আমরা বলতেই পারি ভারতবর্ষের মাটি কিন্তু অনেকটাই শক্ত। অন্যান্য দেশের ক্ষেত্রে যেরকম ভাবে প্রভাবটা পড়তে ভারতবর্ষের মাটিতে কিন্তু আমেরিকান মার্কেটের প্রভাবটা কম পড়ার কথা, একটু হলেও পড়বে কিন্তু কম পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষকে যদি আমরা মনে করি যে 2047 সালের মধ্যে বিকশিত ভারত যেটি গভর্নমেন্ট প্রজেক্ট নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের ইকোনমি অনেক এগিয়ে যাবে এবং এর মধ্যেই হয়তো জাপানকে অলরেডি ক্রস করে গেছে এবং জার্মানিকেও সম্ভবত কিছুদিনের মধ্যেই ক্রস করে চলে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ধরে নিতে পারি আমরা অনেক স্টেবল এবং আমাদের ইকোনমি অনেকটা স্ট্রং। এবার আমি যে কথাটা বলবো এখন সেটা হচ্ছে আমরা যে ছেলে মেয়েদের নিয়ে টেনশন করি যে আমার ছেলে বা মেয়ে যাই থাকুক তারা ভবিষ্যতে তাদের চাকরি বা জব সিকিউরিটি পাবে কিনা। এবার একটা কথা আমি বলি, সেটা নিয়ে হয়তো আমার সাথে আপনাদের বিতর্ক হতে পারে বা আমার মতের সাথে আপনারা নাও মিলতে পারেন। জব বা চাকরি যেটাই বলেন, যে সার্ভিস যেটা আমরা করি কারো আন্ডারে করে থাকি, এটা কিন্তু একটা নেশার মতো, ড্রাগের মতো। কারণ কি আমরা গোটা মাস ধরে কাজ করি, মাসের শেষে আমাকে ড্রাগের মতো আমার হাতে কিছু টাকা তুলে দেওয়া যায়। কারণ কি টাকা তুলে দেওয়ার পরে আমি কিন্তু স্যাটিসফাইড হই যে আমি বেতন পেলাম। এবার এটা যে নেশা বা ড্রাগ সেটা আপনারা কিভাবে বুঝবেন? কোনো মাসে যদি আপনার বেতন বন্ধ হয়ে যায় বা বেতন যদি আপনি হাতে না পান তাহলে দেখবেন আপনার মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হবে। কারণ কি ওটা আপনার নেশা হয়ে গেছে, পেতে পেতে আপনি কাজ করবেন এবং প্রত্যেক মাসের শেষে আপনি কিন্তু একটা বেতন পাবেন এবং এই বেতন যদি না পান তখন আপনার মধ্যে অস্থিরতার সৃষ্টি হবে। এই যে বিষয়টা এটা কিন্তু একটা নেশার মতো, বেতন পাওয়া এবং স্যাটিসফাইড হওয়া। যেটা নেশা যারা করে তারা কিন্তু যখন নেশা দ্রব্যটা হাতে পায় তখন কিন্তু তারা স্যাটিসফাইড হয়, তাদের অস্থিরতা কিন্তু কমে, কিন্তু না পেলে একটা তাদের শরীরে অস্থিরতার সৃষ্টি হয়। ঠিক সেরকমই আমাদেরও যদি বেতন পাই আমরা হাতে তাহলে খুশি হই, বেতন না পেলেই আমাদের মধ্যে কিন্তু অস্থিরতার সৃষ্টি হয়। এই যে আমাদের ডিপেন্ডেন্সি বা আমাদেরকে নেশাগ্রস্ত করে রেখেছে জবের প্রতি, এই জায়গা থেকে আপনাদেরকে প্রথমে বেরোতে হবে। কারণ কি সন্তানদের ভবিষ্যৎ সিকিউর করতে গেলে পরে এবং আর্থিকভাবে সচ্ছল যদি তাদেরকে করতে চান আপনাকে কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং ঠিকভাবে করতে হবে। সেই জায়গায় আমার এই ভিডিওটা করা এবং তার সাথে সাথে উদাহরণস্বরূপ আমি 2-1টি স্টক বা 3টি স্টকের আমি কিছু ক্যালকুলেশন আপনাদের সামনে তুলে ধরবো। যদি আমার সাথে একমত হন তাহলে একটু ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার আমি যা কিছু এখানে তুলে দেবো আমি ইতিহাসের উপর বেস করে করব। ইতিহাস কিন্তু সবসময় ভবিষ্যৎকে সিকিউরিটি প্রদান করে না, অ্যাসিওর করে না। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হয়েছে দেখে এটা হবে সেরকমটা নয়। আমি জাস্ট উদাহরণ হিসাবে হিস্ট্রি ঘেটে আমি আপনাদের সামনে কিছু ডাটা এবং তথ্য তুলে ধরবো। এরপর আপনারা আপনাদের মতো করে জিনিসটাকে ক্যালকুলেশন করে দেখবেন এরকমটা হয় কিনা। এবার সেই মূল বিষয়টাতে ঢুকবো। তার আগে আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছি সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করছি। আপনারা একটু সাথে থাকবেন।
আমি ভিডিওর ক্যাপশনে বা থাম্বনেলে আমি একটা কথা লিখেছি যে কিছু স্টক যেগুলো শুধু কিনতে হয় নেক্সট জেনারেশন বা সন্তানদের জন্য। অর্থাৎ আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করব, আমার কাছে এগুলো উদাহরণ হিসেবে নেওয়া এবং আমার মনে হয়েছে এই স্টকগুলোকে যদি কেউ কিনে যায় তাহলে তার একটা অ্যাসেট ক্রিয়েট হতে পারে। এই স্টকগুলোই যে ভবিষ্যতে এরকম রিটার্ন দেবে আমি সেটা বলছি না, বা আপনাদেরকেও কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশনও কিন্তু করছি না। জাস্ট আমি উদাহরণ হিসেবে তুলে ধরেছি এবং আমি আমার মনের ভাবটা বহিঃপ্রকাশ করার জন্য এই স্টকগুলোকে আমি নিয়েছি। এবার এই স্টকগুলোকে কোনো সময় বিক্রি করা যায় না, আমি বলেছি। শুধু প্রত্যেকটি ডিপে বা প্রত্যেকটি কারেকশনে আপনাকে অ্যাড করতে হবে। এর ভিত্তিটা কি করেছি আমি এই স্টকগুলো সিলেকশনের, তার ভিত্তিটা হচ্ছে এমন একটা স্টক আমাকে বাছতে হবে যে স্টকগুলো মার্কেট লিডার হবে এবং মাল্টি ডাইমেনশনাল বিজনেস করবে। অর্থাৎ একটি কোম্পানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মতো, অর্থাৎ একটি কোম্পানি অনেকগুলো কাজ করবে, তাদের রেভিনিউ যেন অনেকগুলো সেকশন থেকে বা অনেকগুলো পোর্শন থেকে আসে। একটা পোর্শনে তাদের হয়তো রেভিনিউ কম আসে, একটা পোর্শনে যেন পুষিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে এরা মার্কেট লিডার হওয়ার জন্য এদের যেন সবসময় একটা স্টেবল গ্রোথ থাকে। এবং তার সাথে সাথে আমি মাথায় রেখেছি যে স্টকগুলোকে তুলে ধরেছি সেই স্টকগুলোর মধ্যে থেকে যেন একটা ডিভিডেন্ডও আর্ন হয়। মানে আপনি যদি ইনভেস্ট করেই যান, এখান থেকে যদি আপনি উইথড্রল না করেন, যদি বিক্রি না করেন, তাহলে এখান থেকে আপনাকে শুধু খালি দেখে যাবেন। এর কারণটা হলো দেখে যাবেন কারণ কি, আপনি তো আপনার নেক্সট জেনারেশনের জন্য করছেন, আপনার জন্য করছেন না, সুতরাং আপনার বিক্রির প্রশ্নই আসছে না। কিন্তু তার মধ্যে থেকেও যদি আপনি কিছু লাভ পেতে চান সেটা আপনি ডিভিডেন্ড আকারে পেতে পারেন। নির্দিষ্ট ইন্টারভ্যালে এই কোম্পানিগুলো কোয়ার্টারলি বা ইয়ারলি দুবার, একবার, তিনবার এরকমও ডিভিডেন্ড দেয় এই কোম্পানিগুলো। আমি উদাহরণ হিসাবে ২-৩টে কোম্পানি দেখাবো। তো যাক, অনেক বড় হয়ে যাচ্ছে, মূল আলোচনার বিষয়ে যাই। প্রথম যে কোম্পানিটা নিয়ে আমি আলোচনা করব সেটা সবার জানা, সেটা হচ্ছে ভারতবর্ষের লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানি, সেটা হচ্ছে লারসন অ্যান্ড টুব্রো। এটা আপনারা সকলেই জানেন, লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানি অফ ইন্ডিয়া। এই কোম্পানিটির এই যে আমি ছবিতে দেখাচ্ছি, ভারতবর্ষের যে ম্যাপের মধ্যে দেখবেন পজিশনগুলো দেওয়া আছে, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এর বিজনেসটা রয়েছে। আপনারা একটু দেখুন স্ক্রিনে। তার মানে এর নেটওয়ার্ক কিন্তু হাই নেটওয়ার্ক। ভারতবর্ষের কোনো একটা প্রান্তে ন্যাচারাল ক্যালামিটিসের জন্য এদের কাজ যদি আটকে যায়, এরা কিন্তু অন্য একটা প্রান্তের থেকেও রেভিনিউ জেনারেট করে কাজ করে বেরোতে হবে। শুধু যে এরা ভারতবর্ষে কাজ করে তা না, এদের গ্লোবালি কিন্তু প্রেজেন্স রয়েছে। দেখুন, আমি এই যে বিশ্বের ম্যাপ বা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে আমি কিন্তু দেখিয়েছি পয়েন্ট আউট করে এখানে কোথায় কোথায় কোন কোন কান্ট্রিতে প্রেজেন্স রয়েছে। আপনারা শুধু খালি দেখুন, তার মানে কোম্পানিটার কি বিস্তৃতি। তারপরে এই কোম্পানিটির যে রেভিনিউ গুলো দেখুন, ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট থেকে 51%, হাইড্রোকার্বন সেগমেন্ট থেকে 13%, পাওয়ার সেগমেন্ট থেকে 7%, ডিফেন্স ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে 7%, হেভি ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে 2%, আদার্স থেকে 4%। এবার ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টস, এই যে এগুলোকে আমি যদি ডেসক্রিপশন দিতে যাই তাহলে কিন্তু প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে তার ভিডিওটি অনেক লেন্দি হবে। আপনারা একটু সার্চ করে skinner.in এ গিয়েও আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন কোন সেক্টরে কি কি ধরনের কাজ হয়। মোট কথা বলতে গেলে এরা অ্যাটমিক রিসার্চ স্টেশনে আছে, পারমাণবিক চুল্লিও যেমন তৈরি করে, এরা যেমন বাঁধ তৈরি করে, রোড তৈরি করে, ব্রিজেস তৈরি করে, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ভারতবর্ষের বুকে যাওয়া হয় এবং গ্লোবালি যে কনস্ট্রাকশনগুলো হয় সবগুলোতেই এদের কিন্তু উপস্থিতি দেখা যায়। এই যে কোম্পানিটার নাম বললাম, লারসন অ্যান্ড টুব্রো, এই কোম্পানিটাকে আমি মনে করি সারা জীবন ধরে কিনে নেওয়া যায় ভবিষ্যতের প্রজন্মের কথা মাথায় রেখে। এরপর যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় অয়েল মার্কেটিং কোম্পানি, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটা আমরা সংক্ষেপে IOCL নামে কিন্তু জানি। এই যে কোম্পানিটি, এই কোম্পানিটি শুধু খালি অয়েল মার্কেটিং করে এরকমটা নয়। এই কোম্পানির কিন্তু যেমন ভেহিকলসের জ্বালানি তেলের যে বিজনেসটা করে, মার্কেটিং এর বিজনেসটা করে, সেটা যেমন করে, তাছাড়াও কিন্তু এই কোম্পানিটি ইভি চার্জিং স্টেশন, এর মধ্যে গ্রিন হাইড্রোজেনের একটা প্রজেক্ট, এরা কিন্তু 10,000 কোটি টাকার মতো ইনভেস্ট করতে যাচ্ছে পানিপথে। এই কোম্পানিটাকে নিয়েও আপনারা একটু স্টাডি করে দেখবেন। এই কোম্পানিটির যথেষ্ট ডিভিডেন্ড আছে। আমি একটা গত ভিডিওতে দেখিয়েছিলাম এই কোম্পানিটাকে যদি কেউ 5 বছর হোল্ড করে তাহলে তার কোম্পানিতে যে ইনভেস্টমেন্টটা আছে ডিভিডেন্ড আকারে কিন্তু ফেরত পেয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন এই কোম্পানিটার পেছনে, 5 বছরে ঠিক আপনাকে 100 টাকা ফেরত দিয়ে দিবে। অর্থাৎ আপনার কোম্পানির যে স্টকটা আছে ফ্রি হয়ে গেল। 100 টাকা ডিভিডেন্ড আকারে আপনি পেয়ে যাবেন। বিগত দিনে যা হিস্ট্রির ডাটা ঘেটে দেখা যাচ্ছে এর কিন্তু ডিভিডেন্ড সেইভাবেই দেয়। এবার একটু নিজেদেরকে স্টাডি করতে হবে। এই কোম্পানিটা আমি বলেছি ভারতবর্ষের যে অয়েল মার্কেটিং কোম্পানির মধ্যে লিডিং কোম্পানি, একটা লার্জ ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটা শুধু ভারতবর্ষে নয়, এর প্রেজেন্স কিন্তু রয়েছে শ্রীলঙ্কা, মরিশাস এবং কিন্তু মিডল ইস্টেও এর প্রেজেন্স কিন্তু রয়েছে, যথেষ্টভাবে এর কিন্তু প্রভাব রয়েছে। এবং সবসময় এরা নিত্য নতুন চিন্তা ভাবনা নিয়ে চলে, বিভিন্ন ধরনের প্রজেক্ট এদের মধ্যে রয়েছে, বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন এরা ইভি চার্জিং স্টেশন বসাচ্ছে। দেখবেন ইন্ডিয়ান অয়েলের পাম্পে গিয়ে হয়তো আপনি দেখতে পারবেন ওখানে টাটার দেখবেন চার্জিং মেশিনটা বসানো আছে। তার মানে এরা বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু কোলাবোরেশনে নিত্য নতুন কাজ করে যাচ্ছে এবং নিজেদেরকে সবসময় মডিফাই করে, আধুনিকীকরণ করে। এদের যে বিভিন্ন ধরনের শুধু খালি অয়েল নয়, গ্যাস আছে, লুব্রিক্যান্ট আছে, আমরা যে ইন্ডিয়ান গ্যাস ব্যবহার করি এদেরই। এই হলো এই কোম্পানিটা। এই কোম্পানিটাকে নিয়েও আপনারা স্টাডি করবেন।
এরপর যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটা হলো লার্জেস্ট পিএসইউ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটার নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা যারা সিকিউর ইনভেস্ট করতে চাই এই ব্যাংকে কিন্তু আমরা করি, যারা রিটায়ারমেন্টের পরে দেখবেন বয়স্ক লোকেরা গিয়ে এমআইএস করছে এখানে। বিভিন্ন সময় আমরা যা হাউস বিল্ডিং লোন নিতে চাই যে স্টেট ব্যাংকে যেই সুবিধা হবে, এটিএম এ টাকা তুলতে স্টেট ব্যাংকের এটিএম আপনারা খুঁজবেন, কারণ কি এত বিস্তৃতি, এত ব্রাঞ্চ, হিউজ ব্রাঞ্চ এদের, এবং এদের গ্লোবাল কিন্তু প্রেজেন্স কিন্তু রয়েছে। এই এত ভাস্ট, এই আমি চাকরি সূত্রে এই ব্যাংকে কিছুদিন কাজ করেছি, যার জন্য কিন্তু এই ব্যাংকের সম্পর্কে আমার ধারণা কিন্তু পজিটিভ। প্রচুর এর বিস্তৃতি এবং সবসময় ইনোভেটিভ চিন্তাভাবনা এই ব্যাংকের। এর বিভিন্ন সেকশনে কাজ হয়, বিভিন্ন রকমের কাজ হয়। কাস্টমার মোটামুটি স্টেট ব্যাংককে নিয়ে কিন্তু সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকে, এবং ভারতবর্ষের ইকোনমিক গ্রোথে এই ব্যাংকের কিন্তু ভূমিকা থাকবেই। এই কোম্পানিটার কিছুদিন আগেই কিন্তু গত মাসে এই মাসে ডিভিডেন্ড দিয়েছে 5.90 টাকা পার স্টক। তখন কোম্পানির স্টক হয়তো ট্রেড করছিল 800 টাকার কাছাকাছি, প্রায় কিন্তু এখানে 2% ডিভিডেন্ড আপনি পেয়ে যাচ্ছেন। এই কোম্পানিটা তো আপনি প্রত্যেকটা ডিপে কিন্তু ইনভেস্ট করে দিতে পারেন আপনার নেক্সট জেনারেশনের জন্য, যেখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আমি ভারতবর্ষের সব থেকে বড় ব্যাংকে ইনভেস্ট করেছি, এই ব্যাংক যদি ডুবে যায় তাহলে ভারতবর্ষের ইকোনমি কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তার মানে আপনি সিকিউর ইনভেস্টমেন্ট বলতে যখন আপনি স্টেট ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করেন, যারা টার্ম ডিপোজিট করেন, আপনারা গিয়ে অনেকেই সেখানে ইন্স্যুরেন্স করেন, বিভিন্ন অনেক কিছু, যে এখানে একটা অ্যাসুরেন্স পাওয়া যায়, এই ব্যাংকটার একটা বিশ্বাসযোগ্যতা কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা বিভিন্ন সময় এই ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলেন। সেই জায়গায় এখানে আপনি এর স্টক কিনেও কিন্তু আপনি আপনার অ্যাসেটকে ক্রিয়েট করতে পারেন, নেক্সট জেনারেশনকে সিকিউর করতে পারেন। এবার এই যে তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করলাম, তিনটে কোম্পানি হচ্ছে আমি আলোচনা করলাম এই কারণেই, কারণ কি যে এই কোম্পানিগুলো হিস্ট্রি কি আছে সেটাও আমরা একটু ঘাটবো, ঘাটলে পরে আমরা দেখতে পারবো এখানে আসল যে আমি অঙ্কের কথা বলেছি, এখান থেকে কিভাবে আপনি অ্যাসেট ক্রিয়েট করতে পারবেন সেই মজাটা কিন্তু এখানে রয়েছে, সেটা একটু আপনাদের দেখে নেওয়ার ব্যাপার আছে। এই যে কোম্পানিগুলো আছে, প্রথমে আমি এলটি বলেছিলাম, আমি এই যে এখানে স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, স্টকসের নাম এক পাশে আছে, 5 ইয়ার্স রিটার্ন আছে। আপনি যদি 100 টাকা ইনভেস্ট করতেন তাহলে আপনার টাকাটা 5 বছর পরে কত টাকা হতো সেটাও আমি একটা চার্টের মাধ্যমে এখানে একটু করে দেখানোর চেষ্টা করেছি। আপনি এলটিতে যদি ইনভেস্ট করতেন 5 বছরে আপনি রিটার্ন পেতেন 289.04%, 1-2% এদিক ওদিক হতে পারে, কারণ কি আমি দুদিন আগে এগুলো ডাটাগুলো কালেকশন করে রেডি করেছিলাম, তারপরে মার্কেটে কিন্তু ওঠানামা হয়েছে, হয়তো বাড়তেও পারে কমতেও পারে 2-1%, জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে তুলে ধরেছি যে আমি কিভাবে ক্যালকুলেশনটা করেছি। এখানে দেখুন, তাহলে আপনি 100 টাকা ইনভেস্ট করলে সেই আপনার 100 টাকা হয়ে যাচ্ছে, গ্রোথ যদি আপনি রিটার্নটাকে প্লাস করেন তাহলে কিন্তু 389 টাকা 4 পয়সার মতো। এবার ইন্ডিয়ান অয়েলে যদি আপনি ইনভেস্ট করতেন 149.65% রিটার্ন পেতেন, অর্থাৎ আপনার 100 টাকা হয়ে যেত 249.65 টাকা। এরপরে স্টেট ব্যাংকে যদি আপনি ইনভেস্ট করতেন, লাস্ট 5 ইয়ার্সে স্টেট ব্যাংক হিউজ রিটার্ন দিয়েছে 395.30%, অর্থাৎ আপনি 100 টাকা স্টেট ব্যাংকে ইনভেস্ট করলে 495.30 টাকা পেতেন। অর্থাৎ আমি ধরে নিলাম যে এই যে একটা স্টকগুলো তিনটের কথা বললাম, এই স্টকগুলোতে আপনি শুধু খালি ইনভেস্ট করে গেছেন, যদি আপনি 100 টাকা ইনভেস্ট করতেন তার এগেইনস্টে প্রত্যেকটা স্টক আপনার কিরকম রিটার্ন দিত সেটা আমি এখানে ডান পাশে কিন্তু করে দেখিয়েছি। এবার 100 করে তিনটেতে যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে হিসাবটা কেমন দাঁড়াতো, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট প্রত্যেকটা ব্যাংকে 100 হতো এবং তার এগেইনস্টে আপনি রিটার্ন কত পেতেন সেটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। দেখুন এখানে আমি দেখিয়েছি ইনভেস্টমেন্ট অনলি 300, তাহলে আপনি রিটার্ন পেতেন কত, 1133 টাকা 99 পয়সা, অর্থাৎ আপনার 300 টাকা কত গুণ হয়েছে, 3.77 টাইমস হয়েছে। স্ক্রিনে দেখুন 3.77 টাইমস। তার মানে আপনি যদি 100 টাকা ইনভেস্ট করতেন সেটা 3.77 টাইমস হতো অন অ্যান এভারেজ। এই তিনটে কোম্পানিতে যদি শুধু খালি ইনভেস্ট করতেন তার মানে 5 বছরে আপনার টাকা প্রায় 4 গুণের কাছাকাছি। আমি এই হিসাবটা আপনাদেরকে হিস্ট্রিক্যাল ডাটা থেকে কিন্তু তুলে ধরলাম। এবার এখানে বিতর্ক হতে পারে যে 5 বছর আগে করোনা ছিল, কিন্তু এটাও মনে রাখতে হবে 24 সালে সেপ্টেম্বর মাসের থেকে কিন্তু মার্কেট বিয়ারিশ মোডে চলে গেছে, তারপরে কিন্তু মার্কেট অনেকটা কারেকশন হয়েছে, সেই জায়গায় সেটাকে কনসিডার করতে হবে আপনাকে। তার মানে আপনি 300 টাকা 5 বছর আগে ইনভেস্ট করলে রিটার্ন পেতেন এখন 1133.99, তার মানে 3.77 টাইমস, মানে 3.77 গুণ আপনার টাকাটা হয়ে যেত, সে আপনি যত টাকা ইনভেস্ট করেন সেই হিসেবে আপনার রিটার্নটা কিন্তু হয়ে যেত। এবার যেটা বিষয়, এবার আমরা যদি কারো কাছে, যারা এখন আমরা চাকরি বাকরি করি তারা তো আমরা কিছু টাকা আমাদের হয়তো হাতে থাকলো, এবার আমি এটাকে ধরে নিচ্ছি যে আমি এখন একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করব এরকমই কোনো তিনটে স্টকে, তাহলে আমাদের টাকাটা প্রত্যেক 5 বছর হারে 5 বছর পরে আমি দেখালাম যে এখানে হিস্ট্রিতে দেখাচ্ছে 3.77 টাইমস বেড়ে যাবে। এবার সমান হারে আমি হয়তো ডিস্ট্রিবিউট করলাম করে আমি এই রেশিওটাকে ধরেই একটা ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে আমাকে 5 বছর পর পর আমার আসল যে আজকে টাকা যদি 100 টাকা ইনভেস্ট করি 5 বছর পর পর আমি যদি 20 বছর লং টার্মে করি তাহলে আমাকে 4 বার 3.77 দিয়ে গুণ করতে হবে। এবার আমি অত বাদ দিলাম, 3.77 হলো না, মার্কেটের এরকম একটা ক্রাইসিস থাকলো, বিভিন্ন সময় ওঠানামার মাধ্যমে দেখা গেল যে অতটা হচ্ছে না, কোনো কারণে হচ্ছে না, যে কোম্পানিগুলো অনেক হিস্ট্রিতে গ্রোথ দিয়েছে এখন একটা স্টেবল জায়গায় আছে অতটা গ্রোথ দিচ্ছে, সেই জায়গায় আমি ধরে নিলাম যে আমাদের মার্কেটে আমরা সেটাকে
এরকম ধরে নিলাম 3.77 এর জায়গায় সেটাকে আমরা ধরলাম 2.80। একটা মোটামুটি ক্যালকুলেশনের সুবিধার জন্য যদি আমি ধরে নিই যে আমি আজকে যদি 5 লাখ টাকা ইনভেস্ট করি তাহলে আমার 2.77 টাইমস বা 2.80 টাইমস হবে, অর্থাৎ আমি এক ভাগ ছেড়েই দিলাম যে হবে না। এবার তাহলে 20 বছর পর আমার এই টাকাটা কত টাকা হয়ে দাঁড়াবে। এবার আমি 2.80 দিয়ে আমি কবার গুণ করবো? 4 বার, কারণ কি 20 বছরের মধ্যে আমি 4 বার কিন্তু 5 বছর স্প্যান পাবো। এবার যদি 4 বার আমি গুণ করি তাহলে আমার টাকা দাঁড়াচ্ছে 5 লাখ টাকা কেউ ইনভেস্ট করলে সেই টাকাটা কিন্তু দাঁড়াচ্ছে 3,73,28,000 টাকা। আপনি ইমাজিন করতে পারেন আজকের দিনে যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন, সেটা যদি হিস্ট্রিক্যাল ডাটা অনুসারে মার্কেট মুভ করে, সেটা কিন্তু সেখান থেকে আমি এক ভাগ বাদ দিয়ে দেওয়ার পরেও 2.80 দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম 3.77 এর জায়গায়, সেখানে গিয়ে আপনার অ্যাসেট দাঁড়াচ্ছে কিন্তু 3 কোটি টাকার উপরে। এখানে আমি ট্যাক্স বাদ দিলাম, ডিভিডেন্ডও বাদ দিলাম। আপনি তো এই 20 বছরে প্রচুর ডিভিডেন্ড পেয়েছেন, 5 বছরের মধ্যে প্রায় 2-1টি কোম্পানির আপনার আসল পয়সা উঠে যাবে এই ডিভিডেন্ড। তারপরে আমি এখানে এই 73 লক্ষ যে ব্যাপারটা আছে সেই জিনিসটাকেও বাদ দিলাম। হ্যাঁ, এইখান থেকে আপনি দেখেছেন যে এটাকেও বাদ দিন, ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে মোটামুটি একটা 3 কোটি টাকার মতো কিন্তু আপনার হাতে কিন্তু থাকবে। তার মানে আপনার কাছে কিন্তু 20 বছর পরে কিন্তু অ্যাসেট। এবার আপনি বলতে পারেন ইনফ্লেশন আসতে পারে, বিভিন্ন কিছু আসতে পারে। আপনার এই 5 যদি আপনি চাকরি করেন, নিশ্চয়ই আপনি এর সাথে সাথে এই লামসাম ইনভেস্টমেন্টের সাথে সাথে আপনি কিন্তু আপনার টাকা মাসে মাসেও কিছু কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করবেন। কারণ কি আমরা কিন্তু এটা করি, এসআইপি করি, বিভিন্নভাবে হয়তো আমার ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখানেও আমি টাকা যদি ঢুকাই। এবার সেটাও যদি আমরা করি যে আমরা মাসে মাসে যদি কেউ এসআইপি করে 5,000 টাকা এবং আমরা অন অ্যান এভারেজ যদি এসআইপি কে ধরে নিই যে 14% রিটার্ন দেবে, তাহলেও 20 বছর পরে সেই রিটার্নটা আপনার দাঁড়াবে 65,81,732 টাকা। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন এসআইপি ক্যালকুলেটরে। এবার ধরে নিলাম যে কেউ 5,000 করবে না, কেউ 10,000 টাকা করবে, তার ক্যাপাবিলিটি রয়েছে 10,000 টাকা করার। সেটা যদি হয় তাহলে তার কিন্তু এসআইপি মোডে জমবে 1,61,63,465 টাকা, যদি 14% হারে করে। এবার আরেকটা বিষয়, কেউ দেখা গেল যে প্রত্যেক বছর সে তার যা এসআইপি অ্যামাউন্ট সেটা 1,000 টাকা করে বাড়িয়ে দেবে। মানে এই বছরে কেউ যদি 1,000 টাকা করে 10,000 টাকা করে ইনভেস্ট করা শুরু করে এসআইপি মোডে, সেটাকে সে যদি পরের বছর 1,000 টাকা বাড়িয়ে দেয়, তারপরের বছর আবার 1,000 টাকা বাড়িয়ে দেয়, এইভাবে যদি করে যায় তাহলে তার সেই অ্যামাউন্টটা দাঁড়ায় 1,83,00,000 টাকার উপরে কিন্তু দাঁড়ায়। এবার আপনি যদি এই পলিসিটা ফলো করেন যে প্রথমে 5 লাখ টাকা আপনি একটা লামসাম ইনভেস্ট করলেন যে কোনো 3টে কোম্পানি, যেটার থেকে আপনি কোনোভাবেই টাকা উইথড্রল করবেন না, আর হচ্ছে এসআইপি মোডে করলেন, সেটা আপনি মিউচুয়াল ফান্ডেও করতে পারেন বা স্টকেও ইনভেস্টমেন্ট করতে পারেন, অর্থাৎ আপনার ডিম্যাটে 10,000 টাকা করে মাসে ঢোকাবেন। এই বছর প্রত্যেক মাসে 10,000 টাকা করে ঢোকাবো, টাকা থাকবে, যেখানে আমি স্কোপ পাবো বা এই ধরনের যে কোম্পানিগুলো বললাম আমি, এই কোম্পানিগুলোতে আরো আমি রিইনভেস্ট করবো, বা আপনি আপনার মতো করে বাঁচতে পারেন, যেগুলো সুইটেবল কোম্পানি আপনার থাকতে পারে এরকম ইনভেস্ট করবো। তাহলেও যদি পরের ইনভেস্টমেন্টগুলো মাসে মাসে যে ইনভেস্টগুলো করছেন তাতে যদি 14% রিটার্ন পান এবং প্রত্যেক বছর যদি আপনি 1,000 টাকা করে ইনভেস্টমেন্টের মাত্রাটাকে বাড়ান, যে এই বছর 12 মাস আমি 10,000 দিলাম, আগামী বছর 12 মাস আমি দেবো 11,000, তারপরের বছর আমি 12 মাস ধরে আমি দেবো 12,000, প্রত্যেক বছরে 1,000 করে আপনি আপনাকে স্টেপ আপ করে গেলেন, তাহলে কি আপনার ক্যাপিটাল কিন্তু প্রায় মোটামুটি 5 কোটি টাকার মতো কিন্তু হয়ে যাবে। ওয়েলথ কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেল। ইন দ্য মিন টাইম আপনি যদি স্টকে ইনভেস্ট করে থাকেন, আপনি কিন্তু হিউজ রকমের ডিভিডেন্ড প্রত্যেক বছর আপনি কিন্তু পাবেন। এই ডিভিডেন্ডের টাকা দিয়েই আপনি কিন্তু ট্যাক্স এবং আরো আনুষঙ্গিক যে খরচাগুলো আছে মোটামুটি কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন। তবে এইভাবে যদি আপনি প্ল্যান করে চলেন তাহলে আমার মনে হয় না আপনার ছেলেমেয়ের চাকরি দিয়ে টেনশনের কোনো কিছু করার থাকবে। এবার চাকরি করেও স্টক মার্কেটে আপনার কাজ করতে পারবে। আপনার ছেলে যদি ভবিষ্যতে এই অ্যামাউন্টের একটা ওয়েলথ আপনার কাছ থেকে পায়, তারপরে সে একটা এডুকেশনের মধ্যে দিয়ে গেছে, তারপরে তার যদি মনে হয় সে চাকরি করবে, তার কিন্তু টেনশন থাকবে না তার বাড়ি করা, তার জীবনযাত্রা পরিচালনা করা। অনেক সময় এটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, কিন্তু সন্তান সন্ততিকে সেইভাবে আপনাকে বোঝাতে হবে, এটা ওয়েলথ করে দিয়ে গেলাম তোকে, তোর নেক্সট জেনারেশনের জন্য তোকেও কিন্তু ভাবতে হবে। আমার এই চিন্তা ভাবনা ছিল, এটা প্রত্যেক বাবা মার আমার মনে হয় করা উচিত, যে এই জন্য আমি এটা করেছি, এটা আমি কোনোদিনও বিক্রি করিনি, তোর হাতে আমি এটা তুলে দিলাম, তুই এটা ক্যারি ফরওয়ার্ড করবি। এটা আমার নিজের জীবন দিয়ে, কারণ কি এর মধ্যে আমার এক খুব কাছের মানুষ আমার ছেলেকে কিছু একটা ডিফেন্স সেক্টরে একটা স্টক কিনে দিয়েছে অলরেডি, কিন্তু সেই স্টকটা অনেক টাকা বেড়ে গেছে। আমার ছেলের জন্য সে কিন্তু দিয়েছে এবং সে রিকোয়েস্ট করেছে আগামী 30 ইয়ার্স পর্যন্ত যেন আমি এটা না বিক্রি করি। সো এটা আমি আমার একটা উদাহরণ দিলাম। এইবার আপনাদের কাছে অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে এবং ক্যালকুলেশনটা বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, আমরা কমেন্ট করতে পারবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ প্রদান করবেন যাতে আপনাদের জন্য নিত্য নতুন কনসেপ্টের ভিডিও আনতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।